প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে অবস্থান করে আমার এই ক্লাস উপভোগ করছো সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অবগত আছো কোভিড-19 করোনা সংক্রমণের কারণে বিদ্যালয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। মাননীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশ পাওয়া মাত্রই চরপেশনের ঐতিহ্যবাহী আলীগড় এগোপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের সকলকে আমার এই ক্লাস উপভোগ করার জন্য স্বাগত জানাচ্ছি। আমি সুমন সরকার, সহকারী শিক্ষক গণিত, আলীগড় এগোপুর মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস হচ্ছে নবম শ্রেণীর গণিত অধ্যায় 1। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে প্রথমে কিছু তথ্য আলোচনা করব। পরিমাণকে প্রতীক তথা সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে গণিতের সৃষ্টি। আমরা গণিতের সৃষ্টি কোন জায়গা থেকে কিভাবে সেগুলো নিয়ে তোমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করছি। আমরা প্রথমে 1 নম্বরে পয়েন্টে বলছি পরিমাণকে প্রতীক তথা সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতির মাধ্যমে গণিতের উৎপত্তি। এরপরে বলছি, প্রিয় শিক্ষার্থী, গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছিলেন খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে গণিত অনুশীলনের মাধ্যমে মিশরের পুরোহিত সম্প্রদায়ে গণিত অনুশীলনের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। প্রিয় শিক্ষার্থী, গণিতের যুগান্তকারী সমন্বয় সাধিত হয়েছে ভারতবর্ষে। এরপরে আছে ভারতবর্ষ এবং চীনের গণিতবিদদের হাত ধরে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, মূলদ এই সংখ্যাসমূহ আবিষ্কৃত হয়েছে। মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের হাত ধরে দশমিক ভগ্নাংশের সংখ্যা আবিষ্কৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ শিরোনাম তোমরা এর মধ্যে অবশ্যই উপলব্ধি করতে পেরেছো। আজকে আমাদের পাঠ শিরোনাম হলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। এখন আমরা প্রথমে শিখব বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এখন বাস্তব সংখ্যা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আমি তোমাদেরকে সেই জিনিসগুলা একটু আলোচনা করব। বাস্তব সংখ্যা মূলত ব্যবহৃত হয়, যেমন আমি প্রথমে বলতে চাই, বাস্তব সংখ্যা ব্যবহৃত হয় বাস্তব সংখ্যার ব্যবহার। বাস্তব সংখ্যার ব্যবহার বহুল অনেক, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আমি আলোচনা করছি। যাতায়াতের ক্ষেত্রে গতি নির্ণয়ে বাস্তব সংখ্যা ব্যবহৃত হয়। 2 নম্বরে আমরা লিখতে পারি আবহাওয়ার তাপমাত্রা, তারপরে বাতাসের গতিবেগ, বিমানের গতিবেগের ফ্রিকোয়েন্সি ইত্যাদি পরিমাপ করার জন্য বাস্তব সংখ্যা ব্যবহৃত হয়। স্মার্টফোনে আরো একটা দেখো, স্মার্টফোনে আমরা ব্যবহার করতে পারি হার্ট রেট সেন্সর এর মাধ্যমে প্রতি সেকেন্ডে পালস নির্ণয় করতে পারি। এছাড়া ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা বিজ্ঞানেও বাস্তব সংখ্যার বহুল ব্যবহৃত আছে। প্রিয় শিক্ষার্থী, বাস্তব সংখ্যা এমন কোনো জায়গা নাই যে যেখানে ব্যবহৃত হচ্ছে না। তাহলে বাস্তব সংখ্যার ব্যবহারের মধ্যে আমরা উল্লেখযোগ্য পেলাম যাতায়াতের ক্ষেত্রে গতি নির্ণয়, আবহাওয়ার তাপমাত্রা, বাতাসের গতিবেগ, বিমানের গতিবেগের ফ্রিকোয়েন্সি নির্ণয়ে ইত্যাদিতে বাস্তব সংখ্যা ব্যবহৃত হয়। স্মার্টফোনে হার্ট রেট সেন্সর ব্যবহারে
ব্যবহৃত হয়। এরপর আছে বিভিন্ন স্থাপনা বা বড় বড় বিল্ডিং এর দৈর্ঘ্য। বিভিন্ন স্থাপনা ও উচ্চতা নির্ণয় বাস্তব সংখ্যা ব্যবহৃত। প্রিয় শিক্ষার্থী, এখন বাস্তব সংখ্যার সামগ্রিক নিয়ে আমরা আলোচনা করব। বাস্তব সংখ্যার সামগ্রিক আলোচনা সমূহের মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা ইত্যাদি। আমরা প্রথমে শিখব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3 ইত্যাদি। যে সংখ্যা ভগ্নাংশ হবে না এবং ঋণাত্মক হবে না এবং তাকে স্বাভাবিক সংখ্যা বলে। আর স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এন দ্বারা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হলো স্বাভাবিক সংখ্যা। এরপরে আমরা শিখব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা অবশ্যই অবগত আছো। মৌলিক সংখ্যা হচ্ছে 1 এর চেয়ে বড় সংখ্যা, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার মধ্যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। অর্থাৎ মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে জোড় মৌলিক সংখ্যা কোনটি? তাও 2। এবার আমরা শিখব সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা, যেমন দুটি সংখ্যা থাকবে তার মধ্যে দুইটা সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। যেমন 3 1 × 3, 5 যদি বলি 1 × 5, এই দুইটা সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। সুতরাং যে দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নাই তা হচ্ছে তোমার সহমৌলিক। এরপরে আমরা শিখব যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার মধ্যে 1 এবং অন্যান্য গুণনীয়ক সমূহ বিদ্যমান, অর্থাৎ 1 তো আছে, এছাড়াও অনেক সংখ্যা তার মধ্যে বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড, অর্থাৎ ভগ্নাংশ হওয়া যাবে না। ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে। তাহলে এই পূর্ণ সংখ্যার মধ্যে দুইটা, একটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে z+ দ্বারা প্রকাশ করা হয়, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। এবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে z- দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ -1, -2, -3 ইত্যাদি। তাহলে কিছুক্ষণ আগে আমরা বলেছি যে পূর্ণ সংখ্যার সংজ্ঞা হচ্ছে শূন্য সহ ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা পেলাম, ঋণাত্মক পূর্ণ সংখ্যা পেলাম, তাহলে শূন্য গেলে কোথায়? প্রিয় শিক্ষার্থী, শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যার অন্তর্ভুক্ত। শূন্য হচ্ছে কি? অঋণাত্মক সংখ্যার অন্তর্ভুক্ত। এরপরে আমরা শিখব ভগ্নাংশ। তোমরা আগেও শিখেছ। ভগ্নাংশ হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ q এর মানটা 1 থেকে বড় হবে, কারণ যে কোনো সংখ্যার সাথে আমরা 1 দিতে পারি নিচে, তাহলে 1 হচ্ছে বড় হইতে হবে, তাহলে সেটা হলো ভগ্নাংশ। এখন আমরা শিখব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যা
মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় যেখানে q নট ইকুয়াল টু 0 এবং q নট ইকুয়াল টু 1। অর্থাৎ নিচে কখনো 0 দেওয়া যাবে না, মানে হর 0 দেওয়া যাবে না এবং 1 ও দেওয়া যাবে না। কারণ 3 বাই 0 যদি মনে করো তাহলে এটাকে বলা হয় ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত। অর্থাৎ কোন সংখ্যার নিচে যদি 0 থাকে তাহলে সেটা নির্ণয় করা যায় না, এটাকে বলা হয় অনির্ণয়। এখন এই মূলদ সংখ্যাগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারব? মূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য খেয়াল করো তোমরা। মূলদ সংখ্যার বৈশিষ্ট্য সমূহ। মূল সংখ্যার বৈশিষ্ট্য হল সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মৌলিক মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এরপর আমরা 2 নম্বরে বলতে পারি মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। 3 নম্বরে আমরা বলতে পারি আবৃত্ত জাতীয়। আবৃত্ত তোমরা অবশ্যই বুঝো, আবৃত্ত জাতীয় বা পৌনঃপুনিক সংবলিত রাশি মূলদ সংখ্যা। অর্থাৎ পৌনঃপুনিক জাতীয় সংখ্যা বলতে যে সংখ্যাটা বারবার আসে, একই সংখ্যা যদি বারবার আসে তাহলে সেই সংখ্যাটা দেখে আমরা সহজে বলতে পারবো এটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার 3টা বৈশিষ্ট্য তোমরা মনে রাখলে একটা সংখ্যা দেখলে সহজেই বুঝতে পারবে এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা হলো যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ q এর মানটা 0 হবে না 1 হবে না, অর্থাৎ হর। আর মূলদ সংখ্যার বৈশিষ্ট্য সমূহের মধ্যে আমরা পেলাম সকল পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা, যতগুলি পূর্ণ সংখ্যা আছে সব মূলদ সংখ্যা। দ্বিতীয়ত আমরা পেলাম মূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়। তৃতীয়ত পেলাম আবৃত্ত জাতীয় বা পৌনঃপুনিক সংবলিত, যেমন 1.666, এটাকে আমরা লিখতে পারি 1.6 পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক সংবলিত যতগুলো রাশি সবই আমাদের মূলদ সংখ্যা। এরপরে আমরা লিখব মূলদ সংখ্যা শিখলাম, এখন আমরা শিখব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না। তোমরা অবশ্যই খেয়াল করছো যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় অর্থাৎ q এর মানটা কি 0 হবে না 1 ও হবে না, অন্য যে কোনো সংখ্যা হতে পারে। আর অমূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না। তাহলে আমরা মূলদ সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো শিখলাম সেগুলো ব্যতীত যা আছে সব হবে অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা অমূলদ সংখ্যা প্রমাণ করব। যেমন একটা প্রশ্ন যে প্রমাণ করো যে √3 অমূলদ সংখ্যা। অর্থাৎ এটা যে অমূলদ সংখ্যা এটা আমরা এখন প্রমাণ করব। তোমরা প্রথমে এই √3 কে ক্যালকুলেটরের মাধ্যমে দেখবা যে এটার প্রথম দশমিকের আগে পূর্ণ মানটা কত আসে। যেমন √3 যদি আমরা ব্যবহার করি এটার মান আসে 1.73205, মানে আনলিমিটেড। তাহলে এই যে পূর্ণ সংখ্যা যা আসবে দশমিকের আগে সেই সংখ্যাটা থেকে বড় এবং তার পরবর্তী পূর্ণ সংখ্যা থেকে ছোট। তাহলে এখানে আমার √3 এর মান যেহেতু 1 পয়েন্ট সামথিং, তাহলে আমরা বলতে পারি এটা 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। আমরা এখন প্রমাণ করে দেখাবো যে এটাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না। যদি এই শর্তটা আমরা এখানে দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে √3 অমূলদ সংখ্যা। প্রমাণ আমরা প্রথমে লিখব √3 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। সুতরাং √3 পূর্ণ সংখ্যা নয়। যেহেতু দুটো সংখ্যার মাঝখানে আসছে, 1 থেকে বড় 2 থেকে ছোট, তাহলে মাঝখানে বলে এটা অবশ্যই পূর্ণ সংখ্যা নয়। কারণ আমরা জানি পূর্ণ সংখ্যা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক কিন্তু অখণ্ড হইতে হবে। এখন আমরা লিখব যদি √3 মূলদ সংখ্যা হয় তবে ধরি
√3 সমান p/q। এখানে একটা সাইড নোট তোমাদের অবশ্যই লেখা লাগবে যে √p/q টা কি। তা আমরা দেখব p ও q পরস্পর সহমৌলিক এবং q > 1। অর্থাৎ p ও q পরস্পর সহমৌলিক। সহমৌলিক কি আমরা আগে আলোচনা করেছি। সহমৌলিক হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। অর্থাৎ গুণনীয়ক বা উৎপাদক থাকতে হবে তাদের মধ্যে এক, তাহলে q এর মানটা 1 এর চেয়ে বড়। এখন আমরা √3 এটাকে বর্গ করব, √3 হোল স্কয়ার p²/q²। এখানে আমরা লিখব বর্গ করে পাই। এখন দেখো এখানে 3 p²/q²। তাহলে এখান থেকে আমরা একটা q আনতে পারি, 3q p²/q। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা q কে একান্তরকরণ করছি। যখন একান্তরকরণ, যখন এই যে কোণাকুণি আমরা ট্রান্সফার করি তখন এটাকে বজ্রগুণন বা একান্তরকরণ বলে। কিন্তু যখন একটা এদিকে নিয়ে একটা এদিকে আনি তখন এটাকে বলে একান্তরকরণ। প্রিয় শিক্ষার্থী দেখো বাম পক্ষে 3q আছে, অর্থাৎ q এর যেই মানই ধরি না কেন আমাদের এখানে 3 দ্বারা গুণ করলে এটা একটা পূর্ণ সংখ্যা হবে। কিন্তু ডান পক্ষে p²/q যেটা ভগ্নাংশ আছে এটা বিভিন্ন মানের জন্য বিভিন্ন মান আসবে, সুতরাং পূর্ণ সংখ্যা হবে না। তাহলে আমরা বলতে পারি এখানে 3q স্পষ্টত পূর্ণ সংখ্যা, অপর পক্ষে p²/q পূর্ণ সংখ্যা নয়। অতএব লিখতে পারি 3q not equal to p²/q। এখন আমরা লিখতে পারি যে অর্থাৎ √3 কে p/q আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। অতএব √3 অমূলদ সংখ্যা, √3 অমূলদ সংখ্যা। অর্থাৎ √3 অমূলদ সংখ্যা আমরা কিভাবে প্রমাণ করলাম, যেহেতু দেখলাম এটা ভগ্নাংশ এবং আনলিমিটেড, 1 থেকে বড় 2 থেকে ছোট, তারপর আমরা এটা বর্গ করলাম, একটা q আনলাম। এখানে আমার বাম দিকে এই 3q টা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ 3q not equal to p²/q। সুতরাং √3 কে যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় না সেহেতু √3 অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সকলের শুভকামনায়। খোদা হাফেজ।